গ্রামের সেই শান্ত সকালটা, যেটা আর ৫টা দিনের মতোই ধীরে ধীরে নিজের গতি পাচ্ছিল, হঠাৎই একটা অদ্ভুত চাঞ্চল্যতে বদলে গেল যখন দূরে কাঁচা রাস্তার দিক থেকে ধুলোর বড় এক কুণ্ডলী উঠতে দেখা গেল। শুরুতে কেউ তেমন একটা পাত্তা দেয়নি, কিন্তু ধুলোর সেই কুণ্ডলীটা যত কাছে আসতে লাগল, তার মাঝে মাঝে নীল লাল আলোর ঝলকানি পরিষ্কার দেখা যেতে লাগল। আর মানুষের বুঝতে দেরি হল না যে পুলিশের গাড়ির বহর সোজা গ্রামের দিকেই এগিয়ে আসছে। এই খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। পুলিশ এসেছে, পুলিশ এসেছে। আর দেখতে দেখতে গ্রামের পরিবেশ বদলে গেল। বাচ্চারা খেলাধুলো ছেড়ে দৌড়ে রাস্তার দিকে পৌঁছে গেল। মহিলারা নিজেদের বাড়ির দরজা আর জানলা দিয়ে উকি দিতে লাগল। আর বয়স্করা রোদের হাত থেকে বাঁচতে চোখের ওপর হাত রেখে সেই দিকে দেখতে লাগল যেখান থেকে গাড়িগুলো আসছিল। প্রত্যেকের মুখে ভয় আর কৌতূহল একসাথে দেখা যাচ্ছিল, কারণ এত বড় পুলিশের বহর গ্রামে আসা কোনো সাধারণ ব্যাপার ছিল না। মানুষের মনে নানা রকম প্রশ্ন জাগতে লাগল। কেউ কি বড় কোনো অপরাধ করেছে? কাউকে কি ধরতে পুলিশ এসেছে, নাকি এমন কোনো ব্যাপার যা পুরো গ্রামকে নাড়িয়ে দেবে? কিছুক্ষণের মধ্যেই সেই বহরটা গ্রামের ঠিক মাঝখানে এসে ধীরে ধীরে থেমে গেল। গাড়ি থামতেই চারদিকে ধুলোর আস্তরণ ছড়িয়ে পড়ল, আর পরিবেশে একটা ভারী ভাব অনুভূত হতে লাগল। একে একে পুলিশকর্মীরা গাড়ি থেকে নামতে লাগলেন। তাদের শক্তপোক্ত ইউনিফর্ম আর তীক্ষ্ণ নজর দেখে গ্রামবাসী একটু ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। তখনই একদম সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খুলল, আর সেখান থেকে একজন যুবক অফিসার নামলেন, যার উর্দিতে ঝকঝক করতে থাকা তারাগুলো পরিষ্কার বলে দিচ্ছিল যে তিনি কোনো সাধারণ অফিসার নন, বরং জেলার এএসপি। তিনি নামার সাথে সাথেই চারদিকে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীরা সতর্ক হয়ে গেলেন, কিন্তু গ্রামবাসীদের নজর শুধু ওনার উপরই আটকে ছিল। আশ্চর্যের বিষয় ছিল এই যে যেখানে মানুষ একজন কঠোর আর দাপুটে অফিসারের আশা করছিল, সেখানে ওনার মুখে তেমন কোনো কঠোরতা দেখা যাচ্ছিল না। ওনার চোখ বারবার ভিড়ের মাঝে এদিক ওদিক ঘুরছিল, যেন উনি এখানে কোনো অপরাধীকে ধরতে নয়, বরং কাউকে খুঁজতে এসেছেন। ওনার মুখে এক অদ্ভুত অস্থিরতা আর খোঁজ পরিষ্কার ফুটে উঠছিল, আর এই বিষয়টাই পুরো গ্রামের পরিবেশকে আরও বেশি রহস্যময় আর গম্ভীর করে তুলছিল। এএসপি গাড়ি থেকে নামার পর পুরো গ্রামে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে ওনার প্রতিটি নড়াচড়া মানুষের হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল। উনি ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে এলেন, আর চারদিকে নজর বুলাতে লাগলেন। কখনো ওনার নজর কোনো কাঁচা বাড়ির দরজায় আটকে যাচ্ছিল, কখনো কোনো বৃদ্ধের মুখের দিকে গভীরভাবে তাকাচ্ছিলেন, আবার কখনো বাচ্চাদের ভিড়ের মাঝে যেন কোনো বিশেষ মুখ খোঁজার চেষ্টা করছিলেন। ওনার হাঁটায় কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু প্রতিটি কদমে মনে হচ্ছিল যেন উনি খুব জরুরি কিছুর কাছাকাছি পৌঁছাতে চাইছেন। উনার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন সেখানে বহু বছরের কোনো অসম্পূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে, আর আজ উনি সেটারই উত্তর খুঁজতে এখানে এসেছেন। উনি মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন, চারপাশে দেখছিলেন, আবার এগিয়ে যাচ্ছিলেন, যেন এই গ্রামের প্রতিটি গলি, প্রতিটি মোড় ওনার কাছে কোনো মানে রাখে। গ্রামের মানুষ এইসব দেখছিল, কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতে লাগল। কাকে খুঁজছেন সাহেব? কোথাও কোনো অপরাধী লুকিয়ে নেই তো, নাকি বিশেষ কোনো মানুষের জন্য এসেছেন? কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারছিল না। কিছু মানুষ ভয়ের কারণে চুপচাপ দূরে দাঁড়িয়েছিল, আবার কেউ কৌতূহলে একটু কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ দেখে আবার থমকে যাচ্ছিল। বাচ্চাদের চোখে কৌতূহল, বয়স্কদের মুখে চিন্তা, আর মহিলাদের মনে এক অজানা ভয়। পুরো গ্রাম যেন একটাই প্রশ্নে আটকে গিয়েছিল যে শেষ পর্যন্ত এসব কেন হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্তি হচ্ছিল এএসপির মুখ দেখে। কারণ ওনার মধ্যে কোনো অপরাধীকে ধরার কঠোরতা ছিল না, বা কোনো আনুষ্ঠানিক তদন্তের তাড়াহুড়োও ছিল না। উনি বারবার ভিড়ের দিকে তাকাচ্ছিলেন, যেন নিজের কাউকে চেনার চেষ্টা করছেন, যেন এমন কোনো মুখ যাকে উনি খুব ভালো করে চেনেন, কিন্তু সময় সেটাকে বদলে দিয়েছে। এই কারণে গ্রামবাসী বুঝতেই পারছিল না যে উনি এখানে কোনো অপরাধীকে খুঁজতে এসেছেন, নাকি নিজের কাউকে, যে এই ভিড়ে কোথাও হারিয়ে গেছে। গ্রামের সীমানা থেকে কিছুটা দূরে, যেখানে কাঁচা মাটি, ধোঁয়া, ছাই আর তপ্ত গরমে কালো হয়ে গিয়েছিল, সেখানেই একটা বড় ইঁটের ভাটা অনবরত জ্বলছিল। চারদিকে লালচে বাদামি ধোঁয়ার একটা আস্তরণ জমেছিল, আর বাতাসে তপ্ত ছাইয়ের কণা ভাসছিল, যা নিঃশ্বাস নেওয়ার সময় বুকে জ্বালা ধরাচ্ছিল। ভাটার চারপাশে জমি এতটাই গরম ছিল যে খালি পায়ে হাঁটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তবুও সেখানে কাজ করা শ্রমিকরা না থেমে নিজেদের কাজে ব্যস্ত ছিল।
কেউ ভেজা মাটি পা দিয়ে মারিয়ে সেটাকে ইট তৈরির উপযোগী করছিল, কেউ ছাঁচে ভরে ভরে কাঁচা ইট বানাচ্ছিল, আবার কেউ সেই শুকিয়ে যাওয়া ইটগুলো সামলে একপাশে জমা করছিল। সব দিকেই শুধু পরিশ্রম, ক্লান্তি আর বাধ্যবাধকতার পরিবেশ ছিল, যেখানে মানুষ মেশিনের মতো কাজ করছিল আর সময় যেন থমকে গিয়েছিল। এই ভিড় আর ধোঁয়ার মাঝে এক বৃদ্ধা মহিলাও ছিলেন, কমলা। উনার ঝুঁকে যাওয়া কোমর, কাঁপতে থাকা হাত আর ক্লান্তিতে ভরা মুখ পরিষ্কার বলে দিচ্ছিল যে বয়স এখন আর ওনার শরীরে সাথ দিচ্ছে না। কিন্তু জীবনের বাধ্যবাধকতা ওনাকে আজও সেই গতিতে কাজ করতে বাধ্য করছিল। ওনার মাথায় ইটে ভর্তি একটা ভারী ঝুড়ি ছিল, যা সামলাতে সামলাতে উনি খুব ধীরে ধীরে পা বাড়াচ্ছিলেন। প্রতিটা কদমে ওনার শরীর হালকা টলছিল, যেন ভারসাম্য হারাতে হারাতে বেঁচে যাচ্ছিলেন। ওনার পায়ে ছেঁড়া চটি ছিল, যা অনেক জায়গায় ফেটে গিয়েছিল, আর ধুলোয় মাখা ওনার কাপড় এই সাক্ষ্য দিচ্ছিল যে উনি রোজই এই আগুন আর ছাইয়ের মাঝে নিজের জীবন কাটাচ্ছেন। ওনার হাতের তালু ফেটে গিয়েছিল, আঙুলের মাঝে ফাটল পরিষ্কার দেখা যাচ্ছিল, আর তাতে জমে থাকা মাটি যেন কখনো পুরোপুরি পরিষ্কারই হতো না। কমলা খুব দুর্বল ছিলেন, এতটাই যে ওনাকে দেখে যে কেউ বলতে পারত ওনার এখন বিশ্রামের প্রয়োজন, কিন্তু তবুও উনি না থেমে কাজ করে যাচ্ছিলেন। ওনার মুখে কষ্ট ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। মনে হচ্ছিল যেন উনি নিজের কষ্টের সাথে বাঁচতে শিখে গেছেন, যেন এখন এসব ওনার কাছে নতুন নয়, বরং প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়েছে। উনি চুপচাপ নিজের কাজ করে যেতেন, কারো সাথে খুব একটা কথা বলতেন না, শুধু নিজের ভাগের ইটগুলো তুলে রাখতেন আর আবার সেই জায়গায় ফিরে আসতেন যেখান থেকে কাজ শুরু করেছিলেন। কিন্তু উনার এই শান্ত আর ক্লান্ত মুখের পেছনে একটা জিনিস সবসময় বেঁচে থাকত, একটা আশা, একটা অপেক্ষা। কাজ করতে করতে উনি বারবার নিজের নজর রাস্তার দিকে তুলে নিতেন। কিছু মুহূর্তের জন্য ওনার চোখ সেই দিকেই থমকে যেত, যেন উনি কোনো বিশেষ পায়ের আওয়াজ চেনার চেষ্টা করছেন। ওনার মুখে তখন এক আলাদা ভাব চলে আসত, কিছুটা অস্থিরতা, কিছুটা আশা আর কিছুটা বিশ্বাস, যেন ওনার দৃঢ় বিশ্বাস যে কেউ নিশ্চয়ই আসবে। তারপর যখন উনি কিছু দেখতে পেতেন না, তখন ধীরে ধীরে চোখ নামিয়ে আবার নিজের কাজে লেগে যেতেন, যেন নিজেকে বোঝাচ্ছেন যে এখনও না, কিন্তু একদিন নিশ্চয়ই আসবে। ওনার কাছে সেই রাস্তাটা শুধু একটা পথ ছিল না, বরং আশার একটা সুতো ছিল, যার সাথে ওনার মন রোজই জুড়ে যেত। ভাটার জ্বলন্ত আগুন, উড়তে থাকা ধুলো আর ক্লান্তিকর জীবনের মাঝেও ওনার হৃদয়ে একটা ছোট প্রদীপ অনবরত জ্বলছিল। এমন এক আশা যা সময়ের সাথে দুর্বল অবশ্যই হয়েছিল, কিন্তু কখনো নিভে যায়নি। 5 বছর আগের কথা, যখন সময় হঠাৎই এমন এক মোড় নিয়েছিল যা কমলার জীবনের দিকই বদলে দিয়েছিল। সেই সময় ওনার ছেলে বিক্রম গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে হিসেবে পরিচিত ছিল। পড়াশোনায় চৌকস, স্বভাবে শান্ত আর পরিশ্রমী। গ্রামের মাস্টারমশাইও প্রায়ই ওনার প্রশংসা করতে ক্লান্ত হতেন না। কমলা দিন রাত পরিশ্রম করে ওকে পড়াতেন, আর বিক্রমও মায়ের স্বপ্ন পূরণ করার জন্য জান প্রাণ দিয়ে পড়াশোনা করত। লোকে বলতো, যদি এই ছেলেটা সুযোগ পায় তবে একদিন বড় অফিসার হবে। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। একদিন গ্রামের প্রধানের বাড়ি থেকে হঠাৎই কিছু টাকা আর সোনার গয়না চুরির খবর ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে পুরো গ্রাম এই ঘটনায় কেঁপে উঠল। মানুষ জড়ো হতে লাগল, নানা রকম কথা শুরু হলো, আর প্রত্যেকেই এটা জানার জন্য ব্যাকুল ছিল যে আসলে চোর কে। শুরুতে কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু অল্প সময়ের মধ্যেই কথার মোড় ধীরে ধীরে বিক্রমের দিকে ঘুরিয়ে দেওয়া হলো। কিছু মানুষ বলল যে ওকে প্রধানের বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল, আবার কেউ দাবি করল যে ও গত কয়েকদিন ধরে খুব চুপচাপ থাকছিল। কোনো অকাট্য প্রমাণ ছাড়াই এসব কথা ছড়িয়ে পড়ল, কিন্তু ভিড়ের মাঝে সত্য আর মিথ্যার তফাত প্রায়ই হারিয়ে যায়। আসলেই পুরোটাই ছিল একটা ষড়যন্ত্র, যা খুব চতুরতার সাথে সাজানো হয়েছিল। প্রধান আর ওনার ঘনিষ্ঠ কিছু লোক আগে থেকেই বিক্রমের উপর বিরক্ত ছিল, কারণ বিক্রম বেশ কয়েকবার গ্রামে হওয়া ভুল কাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। ও অনেকবার শ্রমিকদের সাথে হওয়া অন্যায়ের কথা মানুষের সামনে এনেছিল, যার ফলে কিছু মানুষের স্বার্থে আঘাত লেগেছিল। এই কারণেই তারা ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। চুরির এই ঘটনাকে বাহানা বানিয়ে তারা গ্রামবাসীদের সামনে বিক্রমকেই দোষী সাব্যস্ত করতে শুরু করল। ধীরে ধীরে পরিবেশ এতটাই বিগড়ে গেল যে মানুষ সত্য না জেনেই বিক্রমকে চোর ভাবতে লাগল। পঞ্চায়েত ডাকা হলো, যেখানে বিক্রমকে সবার সামনে দাঁড় করানো হলো। ওনার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত কষ্ট আর বিস্ময় ছিল, কারণ যে গ্রামকে ও নিজের ভাবত তারাই আজ ওকে সন্দেহ করছিল।
ও বারবার বলল যে ও কোনো চুরি করেনি, ও নির্দোষ, কিন্তু ওনার কথা শোনার মতো কেউ ছিল না। প্রধানের লোকরা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে দিল, যারা সবার সামনে বলল যে তারা বিক্রমকে চুরি করতে দেখেছে। সেই মিথ্যে সাক্ষ্যগুলো যেন ওনার সত্যকে ধামাচাপা দিয়ে দিল। ভিড়ের রাগ বাড়তে লাগল, কিছু মানুষ ওকে মারধর করার জন্যেও তৈরি হয়ে গেল। কমলা কেঁদে কেঁদে সবার সামনে হাত জোড় করতে লাগলেন, নিজের ছেলের নির্দোষ হওয়ার দোহাই দিতে লাগলেন। কিন্তু ওনার একটা কথাও শোনা হল না। অবশেষে পঞ্চায়েত রায় দিল যে বিক্রমকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, না হলে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এই রায় শোনার সাথে সাথে কমলার দুনিয়া যেন তছনছ হয়ে গেল। বিক্রমের কাছে কোনো পথ খোলা ছিল না, হয় ওকে সেখানেই থেকে মিথ্যে অপবাদ নিয়ে বাঁচতে হতো, না হলে সব ছেড়ে চলে যেতে হতো। সেই রাতে বিক্রম নিজের মাকে শেষবারের মতো জড়িয়ে ধরল। ওনার চোখে জল ছিল, কিন্তু ও নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছিল। ও ধীরে ধীরে বলল, মা, আমি চোর নই। একদিন সত্য নিশ্চয়ই সামনে আসবে। কমলা ওকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি ওনার হাত বেঁধে দিয়েছিল। উনি শুধু কাটতে পারতেন, কিছু করার ছিল না। বিক্রম পেছন ফিরে শেষবার নিজের বাড়ি আর নিজের মাকে দেখল, আর তারপর অন্ধকারের মাঝে কোথাও হারিয়ে গেল। সেই রাতের পর গ্রামটা আর আগের মতো রইল না। একজন মাসুম আর সত্যনিষ্ঠ ছেলের ওপর লাগা মিথ্যে অপবাদ শুধু ওকে গ্রাম থেকে কেড়ে নেয়নি, বরং একজন মায়ের জীবন থেকে ওনার সবচেয়ে বড় আনন্দটাও ছিনিয়ে নিয়েছিল। আর আজ হঠাৎই পরিবেশে একটা চাঞ্চল্য দেখা দিল, যখন এএসপির কদম কোনো দ্বিধা ছাড়াই গ্রামের গলি দিয়ে বেরিয়ে সোজা সেই দিকে এগোতে লাগল যেখানে ভাটা ছিল। ওনার সাথে আসা পুলিশকর্মীরাও অবাক হয়েছিলেন, কারণ এটা কোনো সাধারণ তদন্তের মতো মনে হচ্ছিল না। এএসপির হাঁটা দ্রুত ছিল না, কিন্তু তাতে একটা অদ্ভুত টান ছিল, যেন কোনো অজানা শক্তি ওনাকে ঠিক সেই জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে। ওনার নজর এখন আরও গভীর হয়ে গিয়েছিল, প্রতিটি জিনিসকে যেন খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। কিন্তু আসলে উনি শুধু একটি মুখই খুঁজছিলেন। কিছু মুহূর্তের মধ্যেই উনি ভাটার কাছে পৌঁছে গেলেন, যেখানে তপ্ত আগুন, উড়তে থাকা ধুলো আর শ্রমিকদের ক্লান্ত হাঁটা চলার মাঝে জীবন তার রুক্ষতার সাথে চলছিল। সেখানেই কাজ করতে থাকা কমলার নজরও হঠাৎই সেই দিকে উঠল। উনি দূর থেকে সেই উর্দি পরা অফিসারকে দেখলেন, যিনি ধীরে ধীরে ওনার দিকেই এগিয়ে আসছিলেন। উনি কিছুক্ষণের জন্য থমকে গেলেন। ওনার চোখে হালকা কৌতূহল ছিল, কিন্তু উনি ওনাকে চিনতে পারলেন না। ওনার কাছে উনি কেবল একজন বড় অফিসার ছিলেন, যিনি হয়তো কোনো কাজে এখানে এসেছেন। উনি আবারও চোখ নামিয়ে নিলেন আর নিজেকে বুঝিয়ে পুনরায় কাজে লেগে গেলেন। কিন্তু ওনার হৃদয়ে একটা হালকা অস্থিরতা নিশ্চয়ই জেগেছিল, যেন কিছু একটা আলাদা ঘটতে চলেছে। ওদিকে এএসপি এখন একেবারে কাছে চলে এসেছেন। উনি কমলাকে খুঁটিয়ে দেখলেন। ওনার ঝুঁকে যাওয়া কোমর, কাঁপতে থাকা হাত, ফেটে যাওয়া হাতের তালু আর মুখে ফুটে ওঠা প্রতিটি বলিরেখা যেন ওনার চোখে গেঁথে যাচ্ছিল। সেই মুহূর্তে ওনার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। ওনার নিঃশ্বাস একটু ভারী হয়ে এলো, চোখে জল চিকচিক করতে লাগল, কিন্তু উনি নিজেকে সামলে নিলেন। উনি জানতেন যে উনি এখানে একজন অফিসার হিসেবে দাঁড়িয়ে আছেন, কিন্তু সেই সময় ওনার ভেতরের সন্তানটি সেই উর্দির সাথে লড়াই করছিল। উনি একটা দীর্ঘশ্বাস নিলেন, নিজের আবেগ নিয়ন্ত্রণে আনলেন, আর ধীরে ধীরে আরও এক কদম এগিয়ে গেলেন। এখন উনি কমলার ঠিক সামনে। কমলা আবারও মাথা তুললেন, আর এবার ওনার নজর সেই মুখের উপর স্থির হয়ে গেল। উনি খুঁটিয়ে ওনাকে দেখতে লাগলেন, যেন কোনো ভুলে যাওয়া ছবি মনে করার চেষ্টা করছেন। ওনার মুখে বিভ্রান্তি ছিল, চোখে ছিল প্রশ্ন, কিন্তু উত্তর তখনও ঝাপসা ছিল। আর তখনই সেই নিস্তব্ধতা ভেঙে এএসপির ঠোঁট থেকে খুব ধীর কিন্তু গভীরতায় ভরা শব্দ বেরোল, মা। এটা এমন একটা শব্দ ছিল যাতে বছরের পর বছরের দূরত্ব, কষ্ট আর অপেক্ষা সব একসাথে মিশে গিয়েছিল। কমলার শরীর যেন এক মুহূর্তের জন্য জমে গেল। উনি সেই আওয়াজ শুনলেন, কিন্তু নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। উনি কয়েক কদম পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু ওনার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। উনি আবারও সেই মুখটা ভালো করে দেখলেন, যেন নিজের হৃদয়কে জিজ্ঞেস করছেন, এটা কি সত্যি? কিছু মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তারপর ধীরে ধীরে ওনার চোখে চেনার এক হালকা দ্যুতি ফুটে উঠল। ওনার নিঃশ্বাস দ্রুত হতে লাগল, হাত কাঁপতে লাগল, আর উনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। উনি কাঁপা হাতে সেই যুবকের মুখটা ছোলেন,
যেন নিশ্চিত হতে চাইলেন যে এটা কোনো স্বপ্ন নয়। আর যেই মুহূর্তে উনি সেই স্পর্শের সত্য অনুভব করলেন, ওনার চোখ দিয়ে জল বইতে লাগল। ওনার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তাতে ছিল এক গভীর পরিচিতি। বিক্রম, আমার ছেলে। সেই মুহূর্তটা খুব গভীর ছিল, কিন্তু তাতে কোনো শোরগোল ছিল না। কোনো উচ্চবাচ্য নেই, কোনো নাটকীয় চিৎকার নেই, শুধু এক মা আর ছেলের মাঝে বছরের পর বছর চেপে রাখা কষ্ট, যা এখন শব্দ ছাড়াই বয়ে যাচ্ছিল। বিক্রম ধীরে ধীরে ওনার মাকে সামলে নিলেন, ওনাকে জড়িয়ে ধরলেন, যেন সেই একটি মুহূর্তেই সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে চান। বিক্রমের চোখেও জল ছিল, কিন্তু ও নিজেকে শক্ত করে রেখেছিল। কমলা ওনার বুকে লেপ্টেছিলেন, আর সেই নিস্তব্ধতায় শুধু তাদের নিঃশ্বাসের হালকা শব্দ ছিল। এমন এক মিলন যাতে শব্দ কম ছিল, কিন্তু অনুভূতি ছিল অনেক গভীর। বেশ কিছুক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সেই নিস্তব্ধতা বজায় ছিল, যাতে বছরের পর বছরের কষ্ট আর না বলা কথাগুলো যেন নিজেই বয়ে যাচ্ছিল। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে বিক্রমের মুখে ধীরে ধীরে একটা বদল আসতে লাগল। ওনার চোখে এখন শুধু একজন সন্তানের ভাব ছিল না, বরং একজন অফিসারের গাম্ভীর্য পরিষ্কার ফুটে উঠছিল। উনি আলতো করে ওনার মায়ের কাঁধ ধরলেন, ওনাকে একটু সামলে নিলেন, আর তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে তাকালেন। এখন ওনার নজর স্থির ছিল, যেন উনি শুধু দেখা করতে নয়, বরং কিছু বলতে আর সত্য সামনে আনতে এসেছেন। কমলা তখনও ওনার দেখছিলেন। ওনার চোখে খুশির সাথে সাথে একটা প্রশ্নও ছিল, সেই প্রশ্ন যা 5 বছর ধরে ওনার হৃদয়ে আটকে ছিল। উনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, তুই সেদিন হঠাৎ চলে গেলি কেন? এই প্রশ্নটা শোনার সাথে সাথেই বিক্রম কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। ওনার মুখে ফেলে আসা সময়ের ছায়া পরিষ্কার দেখা যাচ্ছিল। উনি চোখ নামিয়ে নিলেন, যেন সেই দিনটাকে আবারও মনে করছেন, আর তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি যাইনি মা, আমাকে যেতে হয়েছিল। ওনার গলা শান্ত ছিল, কিন্তু তাতে চেপে রাখা কষ্ট পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। প্রত্যেকেই ওনার কথা শুনতে চাইছিল। বিক্রম আরও বললেন, যে চুরির অপবাদ আমার ওপর লাগানো হয়েছিল তা সত্যি ছিল না, আমি কিছুই করিনি। কিন্তু গ্রামের কিছু লোক মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, কারণ তাদের ভয় ছিল যে আমি যদি এখানে থাকি তবে তাদের অপকর্ম সবার সামনে চলে আসবে। এটা শুনেই ভিড়ের মাঝে একটা গুঞ্জন উঠল, কিন্তু কেউ কিছু বলতে পারল না। বিক্রমের চোখ এখন ভিড়ের মাঝে ঘুরছিল, যেন উনি সেই মুখগুলোকে চিনে নিচ্ছেন যারা সেদিন ওনার বিরুদ্ধে দাঁড়ানো বেছে নিয়েছিল। উনি আরও বললেন, মা, আমার মনে আছে সেদিন যখন সবার সামনে আমাকে চোর বলা হয়েছিল, তখন আমি প্রত্যেকের কাছে বলেছিলাম যে আমি নির্দোষ, কিন্তু কেউ আমার কথা শোনেনি। কিছু লোক মিথ্যে সাক্ষী দিয়েছিল, আর বাকিরা চুপ ছিল। সেদিন আমাকে শুধু গ্রাম থেকে বের করে দেওয়া হয়নি, আমার থেকে আমার নাম, আমার পরিচয় আর আমার শৈশব সব কেড়ে নেওয়া হয়েছিল। ওনার গলায় এখন হালকা কঠোরতা চলে এসেছিল, কিন্তু উনি তবুও নিজেকে সামলে রেখেছিলেন। উনি একবার ওনার মায়ের দিকে তাকালেন, যিনি অশ্রুসিক্ত চোখে ওনাকে শুনছিলেন, আর তারপর বললেন, আমাকে বাধ্য করা হয়েছিল যেন আমি এখান থেকে চলে যাই, না হলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হতো। আমার কাছে কোনো পথ ছিল না মা, আমি একা ছিলাম, আর সবাই আমার বিরুদ্ধে ছিল। এটুকু বলতেই ওনার গলা ধরে এলো, কিন্তু উনি সাথে সাথেই নিজেকে সামলে নিলেন। কিন্তু আমি পালিয়ে যাইনি, আমি হার মানিনি। উনি আরও বললেন, আমি গিয়েছিলাম যাতে একদিন সত্যের সাথে ফিরে আসতে পারি, যাতে আমার সাথে যা হয়েছে তা আর কারো সাথে না হয়। ওনার কথাগুলো এখন বরিষ্ঠ ছিল, যেন উনি শুধু নিজের গল্প নয়, বরং এক সত্যকে সামনে রাখছেন। পুরো পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। গ্রামের মানুষ এখন একে অপরের দিকে তাকাতে লাগল, যেন তারা নিজেদের পুরনো সিদ্ধান্তে লজ্জা অনুভব করছে। কমলা নিজের ছেলেকে দেখছিলেন। ওনার চোখে কষ্টও ছিল, আবার গর্বও ছিল। আর বিক্রম সেখানে দাঁড়িয়ে নিজের অতীতের সত্য সামনে রাখছিলেন, কোনো ভয় ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই, যেন উনি আজ শুধু নিজের গল্প বলতে নয়, বরং ন্যায়ের সূচনা করতে এসেছেন। বিক্রমের কথা শেষ হতেই পরিবেশে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতার পেছনে এখন একটা চাঞ্চল্য পরিষ্কার অনুভূত হচ্ছিল। গ্রামের মানুষের নজর ঝোঁকতে শুরু করল, আর কিছু মুখ এমন ছিল যাদের ওপর অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। তখনই বিক্রম ধীরে ধীরে নজর তুললেন, আর শক্ত গলায় বললেন, গ্রামের প্রধানকে ডাকুন, আর ভাটার মালিককেও। ওনার গলায় এখন কোনো আবেগের কম্পন ছিল না, বরং একজন অফিসারের দৃঢ়তা ছিল, যা শোনার সাথে সাথেই সেখানে উপস্থিত পুলিশকর্মীরা তৎক্ষণাৎ তৎপর হয়ে উঠলেন।
কিছুক্ষণের মধ্যেই গ্রামের প্রধান আর ভাটার মালিককে সেখানে নিয়ে আসা হলো। দুজনের মুখেই একটা কৃত্রিম আত্মবিশ্বাস ছিল, কিন্তু তাদের চোখে লুকিয়ে থাকা ভয় পরিষ্কার ধরা পড়ছিল। তারা বুঝতে পারছিল না হঠাৎ এসব কেন হচ্ছে, কিন্তু বিক্রমের নজর তাদের ওপর স্থির হতেই তাদের ভারসাম্য যেন টলে গেল। বিক্রম কিছুক্ষণ পর্যন্ত তাদের কিছু না বলে দেখতে থাকলেন, যেন তাদের প্রতিটি নড়াচড়া মেপে নিচ্ছেন। আর তারপর ধীর কিন্তু বলিষ্ঠ স্বরে বললেন, চিনতে পেরেছ আমাকে? প্রধান চোখ সরিয়ে নিয়ে হালকা হাসির সাথে বললেন, স্যার, আমরা আপনাকে চিনব কি করে, আপনি তো বড় অফিসার। কিন্তু ওনার কথায় দ্বিধা ছিল পরিষ্কার। বিক্রমের মুখে এক চিলটে তেতো হাসি ফুটে উঠল। উনি এক কদম এগিয়ে গিয়ে বললেন, 5 বছর আগেও তুমি এটাই বলেছিলে, যখন একটা ছেলে তোমার সামনে দাঁড়িয়েছিল আর নিজের নির্দোষ হওয়ার দোহাই দিচ্ছিল। এটা শুনেই দুজনের মুখের রং উড়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন বুঝতে পারছিল যে ব্যাপারটা অনেক গভীর। বিক্রম না থেমে আরও বললেন, চুরির কথা মনে আছে তোমার? সেই চুরি যা কখনো হয়নি, কিন্তু যার অপবাদ আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ওনার গলা এখন আরও কঠোর হয়ে গেল। উনি সরাসরি প্রধানের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আর এই ভাটার মালিক মিলে ষড়যন্ত্র করেছিলে, কারণ তোমাদের ভয় ছিল যে আমি তোমাদের অপকর্ম ফাঁস করে দেব। তোমাদের ভয় ছিল যদি গ্রামবাসী সত্য জেনে যায় তবে তোমাদের খেলা শেষ হয়ে যাবে। এটা শুনেই ভিড়ের মাঝে শোরগোল শুরু হয়ে গেল। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। বিক্রম হাত দিয়ে ইশারা করলেন আর পুলিশ কর্মীদের ভাটার পেছনের দিকে যেতে বললেন। কিছু মুহূর্ত পরেই সেখান থেকে কিছু শ্রমিক আর জরাজীর্ণ অবস্থায় কাজ করতে থাকা বাচ্চাদের সামনে নিয়ে আসা হলো। তাদের মুখে ক্লান্তি, ভয় আর অসহায়ত্ব পরিষ্কার ফুটে উঠছিল। এই দৃশ্য দেখে অনেক গ্রামবাসীর মুখ লজ্জায় ঝুঁকে গেল। বিক্রম সবার দিকে তাকিয়ে বললেন, এটাই সত্য। এটাই সেই কারণ যার জন্য আমাকে রাস্তা থেকে সরানো হয়েছিল। আমি এই মানুষগুলোর সাথে হতে থাকা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম, আর এই কারণেই আমাকে চুপ করানোর জন্য একটা মিথ্যে অপবাদ তৈরি করা হয়েছিল। ওনার গলায় এখন রাগ নয়, বরং একটা ঠান্ডা সত্য ছিল, যা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছচ্ছিল। প্রধান এখন পুরোপুরি ঘাবড়ে গেছেন। উনি তোতলাতে তোতলাতে বললেন, স্যার, আপনি ভুল বুঝছেন, এমন কিছু নেই। কিন্তু ওনার গলায় নিজেরই ভরসা ছিল না। ভাটার মালিকও ঘামে ভিজে একাকার আর বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন বাঁচার কোনো পথ খুঁজছেন। কিন্তু এখন সব পরিষ্কার হয়ে গেছে। বিক্রম দেরি না করে কঠোর গলায় আদেশ দিলেন, দুজনকেই হেফাজতে নেওয়া হোক। এদের বিরুদ্ধে শ্রমিক শোষণ, অবৈধ কাজ আর মিথ্যে মামলায় ফাঁসানোর মামলা রুজু করা হোক। পরের মুহূর্তেই পুলিশকর্মীরা এগিয়ে এলেন আর দুজনের হাতে হাতকড়া পুড়িয়ে দেওয়া হলো। এই দৃশ্য দেখে পুরো গ্রামে এক নিস্তব্ধতা নেমে এলো। প্রথমবার মানুষ সেই লোকগুলোকে ঝুঁকতে দেখল যাদের তারা সবসময় প্রভাবশালী ভাবত। আর সেই মুহূর্তেই এটা পরিষ্কার হয়ে গেল যে 5 বছর আগে যে সত্য ধামাচাপা দেওয়া হয়েছিল তা আজ সবার সামনে চলে এসেছে, পুরো শক্তির সাথে, কোনো ভয় ছাড়াই। বিক্রমের আদেশ দেওয়ার সাথে সাথেই পরিবেশ পুরোপুরি বদলে গেল। যে মানুষগুলো এতক্ষণ নিজেদের ক্ষমতাশালী ভাবত, তাদের হাতে এখন আইনের ঠান্ডা হাতকড়া ঝিকমিক করছিল। পুলিশকর্মীরা কোনো দেরি না করে প্রধান আর ভাটার মালিককে নিজেদের কবজায় নিয়ে নিলেন। দুজনের চোখে এখন অহংকার নয়, বরং ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা বারবার কিছু বলার চেষ্টা করছিল, সাফাই দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন তাদের কোনো কথাই আর গুরুত্ব রাখছিল না। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী এসব দেখছিল। কেউ অবাক, কেউ চুপ, আর কারো মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠছিল, যেন বছরের পর বছর ধরে চেপে রাখা সত্য আজ অবশেষে সামনে এলো। সেই সময়ে বিক্রম আরও একটা কঠোর আদেশ দিলেন, এই ভাটা তৎক্ষণাৎ বন্ধ করা হোক। পুলিশকর্মীরা সাথে সাথে ব্যবস্থা নিতে শুরু করলেন। ভাটার আশেপাশে কাজ করা শ্রমিকদের থামানো হলো, আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হলো, আর সেই জায়গা সিল করে দেওয়ার প্রস্তুতি চলতে লাগল। যে জায়গা বছরের পর বছর ধরে পরিশ্রম, কষ্ট আর বাধ্যবাধকতার সাক্ষী ছিল, আজ প্রথমবার সেখানে বাধা এলো। শ্রমিকদের মুখে ধীরে ধীরে এটা পরিষ্কার হতে লাগল যে এবার তারা এই নরকীয় জীবন থেকে মুক্তি পেতে চলেছে। কিছু শ্রমিকের চোখে জল ছিল, কিন্তু এটা কষ্টের নয়, স্বস্তির জল। অনেকে একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন বিশ্বাসই করতে পারছিল না যে এসব সত্যি সত্যিই ঘটছে। কিছু বৃদ্ধ শ্রমিক কাঁপা গলায় বলতে লাগলেন, আজ প্রথমবার মনে হলো যে বিচার সত্যিই হয়। ওদিকে কিছু মহিলারা নিজেদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন, যেন তাদের এখন কোনো ভয় থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। বিক্রম সবার দিকে তাকিয়ে উঁচু গলায় বললেন, আজকের পর এখানে কারো সাথে জোর করে কাজ করানো হবে না।
সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাহায্য করা হবে। থাকার জায়গা, খাওয়ার রেশন আর বাচ্চাদের পড়াশোনার পুরো দায়িত্ব প্রশাসন নেবে। ওনার শব্দে শুধু আদেশ ছিল না, বরং ভরসাও ছিল। এটা শুনেই সেখানে উপস্থিত মানুষের মধ্যে এক আলোড়ন তৈরি হল। এইবার ভয়ের নয়, বরং আশার। ধীরে ধীরে পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে ভাটা বন্ধ হয়ে গেছে, দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, আর শ্রমিকরা স্বাধীনতা পেয়েছে। গ্রামের মানুষ, যারা আগে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল, তারা এখন কাছে আসতে লাগল। তাদের মুখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছু মানুষ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন নিজেদের পুরনো সিদ্ধান্তে লজ্জিত। কেউ ধীরে ধীরে বলল, আমরা ভুল করেছি, সত্য না জেনেই সেই ছেলেটাকে দোষী ভেবে নিয়েছিলাম। আর এই কথা শুনে আরও অনেকে চুপচাপ চোখ নামিয়ে নিল। কমলা এই সব দেখছিলেন। ওনার চোখে এখন জল ছিল, কিন্তু এইবার তাতে কষ্ট নয়, গর্ব ছিল। উনি নিজের ছেলেকে দেখছিলেন, যে আজ শুধু ওনার ছেলে নয়, বরং অনেক মানুষের কাছে ন্যায় বিচার হয়ে দাঁড়িয়ে আছে। বিক্রম ধীরে ধীরে ওনার কাছে এলেন। ওনার মুখে এখন কঠোরতা নেই, এক গভীর প্রশান্তি ছিল। উনি খুব সাদামাটাভাবে বললেন, মা, এখন চলো। এখন আপনার আর এখানে থাকার দরকার নেই। আমি আপনাকে নিজের সাথে নিয়ে যাব। এখন আপনার আর কোনো কষ্ট হবে না। কমলা ওনার কথা শুনলেন, তারপর হালকা হাসলেন। ওনার হাসিতে বছরের পর বছরের ক্লান্তিও ছিল, আবার শান্তিও ছিল। উনি ধীরে ধীরে বিক্রমের মুখ নিজের দুহাতে নিলেন আর বললেন, বাবা, এখন আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। তুই ফিরে এসেছিস, এটাই যথেষ্ট। ওনার শব্দগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাতে একজন মায়ের পুরো জীবন মিশেছিল। যে তৃপ্তি উনি আজ পেয়েছিলেন, তা হয়তো যে কোনো আরাম বা সুখের চেয়েও বড় ছিল। বিক্রম ঝুঁকে ওনার মায়ের হাত ধরলেন। সেই মুহূর্তে না কোনো অফিসার ছিল, না কোনো পদ ছিল, শুধু একজন সন্তান, যে দেরিতে হলেও নিজের মায়ের সামনে মাথা নিচু করেছিল। দুজনে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলেন, কোনো কথা না বলে, যেন তাদের মাঝের সমস্ত দূরত্ব এখন শেষ হয়ে গেছে। সূর্য এখন ডুবতে বসেছিল। আকাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়েছিল, আর সেই আলোয় গ্রামের পরিবেশও বদলে যাওয়া অনুভূত হচ্ছিল। যেখানে একসময় ভয় আর অন্যায় ছিল, সেখানে এখন আশা আর সত্যের এক নতুন শুরু হচ্ছিল। মানুষ ধীরে ধীরে নিজেদের বাড়ির দিকে ফিরতে শুরু করল, কিন্তু আজ তাদের কদমে ছিল এক চিন্তা, এক শিক্ষা, যা হয়তো তারা কখনো ভুলবে না। সেই দিনের পর গ্রামটা শুধু নামে নয়, চিন্তাধারায় বদলে গেল। মানুষ বুঝতে পেরেছিল যে কখনো কখনো সত্য দেরিতে সামনে আসে, কিন্তু যখন আসে তখন সব কিছু বদলে দেয়। আর সেই বদলের মাঝে দাঁড়িয়েছিল এক ছেলে, যাকে একদিন মিথ্যে অপবাদে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছেলেই একদিন ফিরে এসে না শুধু নিজের মায়ের মাথা উঁচু করে দিল, বরং পুরো গ্রামকে এটা শিখিয়ে গেল যে বিচার পেতে দেরি হতে পারে, কিন্তু যখন পাওয়া যায় তখন তা প্রতিটা কষ্টকে সার্থক করে দেয়। সূর্য এখন পুরোপুরি ডুবে গিয়েছিল, কিন্তু সেই দিন গ্রামে এক নতুন সকালের জন্ম হয়েছিল। যেখানে কখনো ভয় আর অন্যায়ের ছায়া ছিল, সেখানে এখন আশা আর সত্যের আলো ছড়িয়ে পড়ছিল। মানুষ ধীরে ধীরে নিজের বাড়ির দিকে ফিরছিল, কিন্তু তাদের হৃদয়ে আজ যা দেখল, যা বুঝল, তা চিরতরের জন্য গেঁথে গিয়েছিল। একজন মায়ের চোখের অপেক্ষা শেষ হয়েছিল, একজন ছেলের লড়াই সার্থকতা পেয়েছিল, আর সবচেয়ে বড় কথা, সত্য অবশেষে জয়ী হয়েছিল। বিক্রম ওনার মায়ের সাথে দাঁড়িয়েছিলেন, আর ওনার মুখে এখন কোনো বোঝা ছিল না, শুধু প্রশান্তি ছিল। উনি একবার পুরো গ্রামের ওপর নজর বোলালেন, যেন উনি এই মাটি, এই জায়গাকে নিজের হৃদয়ে চিরকালের জন্য গেঁথে নিতে চান। আর সেই মুহূর্তে মনে হল, যেন গ্রামটিও ওনাকে এক নতুন চোখে দেখছে। এখন ও শুধু একটা ছেলে ছিল না, ছিল এক শিক্ষা, এক উদাহরণ। আর এরই সাথে এই গল্প আমাদের এক বড় শিক্ষা দেয়, কখনো সত্য না জেনে কারো ওপর দোষারোপ করবেন না, কারণ এই ভুল সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক নিশ্চয়ই করবেন, নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, আর এমনই হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি ছোট সাপোর্ট অন্য কারো কাছে এই গল্পটি পৌঁছে দিতে পারে।